Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you will learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। ট্রান্সলেশন যে কোনো সরকারি চাকরির ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ট্রান্সলেশনের প্রত্যেকটা ক্লাস তোমরা খুব ভালোমতো ফলো করো, বাড়িতে প্র্যাকটিস করো। পিকেডি সরকারি বই থেকে ট্রান্সলেশনের যে এক্সারসাইজ রয়েছে সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সে যে ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছে সেগুলো সলভ করে ক্লাসেস নিয়ে আসা হয়েছে। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, প্র্যাকটিস করছো এবং অবশ্যই সেখান থেকে শিখতে পারছো। সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার মেন্স হতে চলেছে এবং এই দুটো পরীক্ষার ক্ষেত্রেই ট্রান্সলেশন ভীষণভাবে জরুরি। তাই এখন থেকেই তোমরা তার প্রস্তুতি নিতে শুরু করো। আজকে ক্লাসে আমরা 10টা সিঙ্গল সেন্টেন্স শিখব, যে সেন্টেন্সগুলো কোনোটা সিম্পল সেন্টেন্স, কোনোটা কম্পাউন্ড, কোনোটা কমপ্লেক্স বা কখনো কম্পাউন্ড কমপ্লেক্স একসাথে। আমরা সেরকম সেন্টেন্সেস আজকে প্র্যাকটিস করব, কিভাবে এই ধরনের সেন্টেন্স আমরা ট্রান্সলেট করব। ফার্স্ট সেন্টেন্স, নিউটনের বয়স যখন 50 তখন একদিন সে তার ছোট্ট কুকুরটিকে আগুনের পাশে ঘুমন্ত অবস্থায় রেখে বাড়ির বাইরে গেল। এখানে বলছে নিউটনের বয়স যখন 50, তার মানে দেখো আমরা এরকম লিখতে পারি যে যখন when নিউটনের বয়স 50, অনেকে বলতে পারো নিউটনস এজ ওয়াজ 50, বাট কথাটা এইভাবে বলা হয় না, কথাটা এভাবে বলতে হয় নিউটন ওয়াজ 50 years old, when Newton was 50 years old, কিংবা এটাও বলতে পারো when Newton was 50, মানে সিম্পলি যদি এভাবে বলতে পারো when Newton was 50, সেটাও কিন্তু কারেক্ট হবে। তাহলে when Newton was 50 years old বা Newton was 50, তখন একদিন, তাহলে ওয়ান ডে। এখানে যেহেতু আমি কমা দিয়েছি তাই তখন এটা বাংলাতে বললেও ইংলিশে বলার প্রয়োজন নেই, সো তখনটা এখানে বাদ যাবে। when Newton was 50 years old বা Newton was 50, one day একদিন সে কি করলো, সে তার ছোট্ট কুকুরটিকে আগুনের পাশে ঘুমন্ত অবস্থায় রেখে বাড়ির বাইরে গেল। তাহলে এখানে সাবজেক্টকে সে, ভার্বটা কি করছে, ভার্বটা বাইরে গেল, সে বাইরে গেছিল, তাই তো। তাহলে বলতে পারি যে হি ওয়েন্ট আউট, কোথায় গেল, সে বাড়ির বাইরে গেল। তাহলে হি ওয়েন্ট আউট অফ হিজ হাউস, হি ওয়েন্ট আউট অফ হিজ হাউস। তাহলে ওয়ান ডে হি ওয়েন্ট আউট অফ হিজ হাউস। এবার বলছে ছোট্ট কুকুরটিকে আগুনের পাশে ঘুমন্ত অবস্থায় রেখে। এই যে ঘুমন্ত অবস্থায় রেখে ভার্বের সাথে একার যুক্ত আছে, এটাকে আমরা পার্টিসিপল দিয়ে তৈরি করব। এই পার্টটাকে, এই ফ্রেজটাকে আমরা পার্টিসিপল দিয়ে লিখব। সো ওয়ান ডে হি ওয়েন্ট আউট অফ হিজ হাউস, এখানে বলছে রেখে মানে লিভ করে, তাকে ছেড়ে গেল। সো লিভিং, লিভ ভার্বের সাথে আইএনজি বসিয়ে এটাকে আমরা পার্টিসিপল করছি। লিভিং কাকে ছেড়ে গেল, তার ডগকে, ছোট্ট কুকুরটিকে। লিভিং হিজ লিটল ডগ, লিভিং হিজ লিটল ডগ ঘুমন্ত অবস্থায়। দেখো ঘুমন্ত অবস্থাকে আমরা বলি অ্যাসলিপ, মানে যখন কেউ ঘুমোচ্ছে তখন তাকে অ্যাসলিপ কন্ডিশন বলা হয়। তাহলে লিভিং হিজ লিটল ডগ অ্যাসলিপ, বলছে আগুনের পাশে। তাহলে এখানে বাই দি ফায়ার বলতে পারো, বিসাইড দি ফায়ার বলতে পারো, ঠিক আছে। নিয়ার দি ফায়ারও বলা যেতে পারে, ওকে। বিফোর দি ফায়ারও বলতে পারো। সো ব্যাপারটা হলো যে নিউটনের বয়স যখন 50, when Newton was 50 years old বা নিউটন was 50, একদিন ওয়ান ডে সে বাড়ির বাইরে গেল। হি ওয়েন্ট আউট অফ হিজ হাউস, ছোট্ট কুকুরটিকে আগুনের পাশে ঘুমন্ত অবস্থায় রেখে, রেখে মানে লিভিং হিজ লিটল ডগ অ্যাসলিপ ঘুমন্ত অবস্থায়, বাই বা বিসাইড দি ফায়ার আগুনের পাশে। এই সেন্টেন্সটা কিন্তু
আমরা দেখতে পাচ্ছি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে দেখো ওয়েন নিউটন ওয়াজ 50 ইয়ার্স ওল্ড, এখান থেকে একটা সাব ক্লজ শুরু হয়েছে, এবং তারপরে এই যে ওয়ান ডে হি ওয়েন্ট আউট, এটা কিন্তু মেইন ক্লজ হচ্ছে। ঠিক আছে, পরের সেন্টেন্সে বলছে সমগ্র ইতিহাস জুড়ে অনেক যুদ্ধ হয়েছে, তথাপি মানবজাতি টিকে আছে, উন্নতি করেছে এবং সভ্য হয়েছে এসব সত্ত্বেও। এখানে দেখো দুটো পার্ট আছে, সমগ্র ইতিহাস জুড়ে অনেক যুদ্ধ হয়েছে একটা পার্ট, তথাপি থেকে আর একটা পার্ট আছে। তাহলে প্রথম যে পার্টটা, সমগ্র ইতিহাস জুড়ে অনেক যুদ্ধ হয়েছে, এই পার্টটা আমরা ট্রান্সলেট করি। এখানে দেখো যুদ্ধ হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যুদ্ধ হয়েছে তার প্রভাব এখনো আছে, সেই নিয়ে আমরা কথা বলছি, তার অভিজ্ঞতা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে। সো এক্ষেত্রে কিন্তু যুদ্ধ হয়েছে এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবো। বলছে সমগ্র ইতিহাস জুড়ে, তাহলে আমরা এটা বলতে পারি অল থ্রু হিস্ট্রি, অল থ্রু হিস্ট্রি, সমগ্র ইতিহাস জুড়ে, অল থ্রু হিস্ট্রি অনেক যুদ্ধ হয়েছে। এই যে যুদ্ধ হয়েছে, এখানে কোথাও সাবজেক্ট ভার্ব নেই, এখানে কোথাও সাবজেক্ট ভার্ব, যুদ্ধ হয়েছে। অর্থাৎ তুমি একটা টপিককে যখন তুমি ইন্ট্রোডিউস করছো, তখন আমরা সেখানে দেয়ার দিয়ে বলতে পারি। সো দেয়ার, এবং যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স বললাম, তাহলে দেয়ার হ্যাভ বিন, সেখানে রয়েছে, সেখানে হয়েছে, দেয়ার হ্যাভ বিন, বি ভার্বের থার্ড ফর্ম, দেয়ার হ্যাভ বিন অনেক যুদ্ধ হয়েছে, মেনি ওয়ার্স, দেয়ার হ্যাভ বিন মেনি ওয়ার্স। তাহলে অল থ্রু হিস্ট্রি, সমগ্র ইতিহাস জুড়ে অনেক যুদ্ধ হয়েছে, দে হ্যাভ বিন মেনি ওয়ার্স, তথাপি ইয়েট, তথাপি ইয়েট মানবজাতি টিকে আছে। এই যে টিকে আছে, উন্নতি করেছে, সভ্য হয়েছে, এগুলো সবই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। সো মানবজাতি টিকে আছে, মানবজাতি মানে ম্যানকাইন্ড, ম্যানকাইন্ড বা হিউম্যানকাইন্ড বলতে পারো, ম্যানকাইন্ড টিকে আছে, হ্যাজ পারফেক্ট টেন্স হ্যাজ, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম সারভাইভ, সারভাইভড, তাহলে ভার্বের থার্ড ফর্ম সারভাইভড, ম্যানকাইন্ড হ্যাজ সারভাইভড। তারপর বলছে উন্নতি করেছে, ডেভেলপড। দেখো এখানে সাবজেক্টটা ম্যানকাইন্ড এবং হেল্পিং ভার্বটা হ্যাজ, তাই এটা বারবার আর লিখছি না, তাই ম্যানকাইন্ড হ্যাজ কমন নিয়ে সারভাইভ ভার্বের থার্ড ফর্ম সারভাইভড হলো, ডেভেলপের থার্ড ফর্ম ডেভেলপড হলো, অ্যান্ড সভ্য হয়েছে, সভ্য হওয়া অর্থাৎ বিকাম, বিকামের থার্ড ফর্ম বিকাম হচ্ছে, বিকাম, বিকেম, বিকাম, তাহলে বিকাম সভ্য, সিভিলাইজড, সিভিলাইজড হয়েছে। তাহলে হ্যাজ সারভাইভড টিকে আছে, উন্নতি করেছে ডেভেলপড, অ্যান্ড সভ্য হয়েছে বিকাম সিভিলাইজড, এসব সত্ত্বেও, ইনস্পাইট অফ দেম, এসব সত্ত্বেও, ইনস্পাইট অফ দেম। এখন ইনস্পাইটের বদলে ডেসপাইটও লিখতে পারো, ডেসপাইট দেম, কারণ ইনস্পাইটের পরে অফ বসে, ডেসপাইটের পরে অফ বসে না, এবং দেম বলতে এই যে যুদ্ধগুলো তার কথা বলা হচ্ছে, বা কেউ যদি বলতে পারো ইনস্পাইট অফ দিজ ওয়ার্স, তাহলেও হবে। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো অল থ্রু হিস্ট্রি দে হ্যাভ বিন মেনি ওয়ার্স, ইয়েট ম্যানকাইন্ড হ্যাজ সারভাইভড, ডেভেলপড অ্যান্ড বিকাম সিভিলাইজড in spite of but despite them but these wars. Sentence number 3, একদিন সন্ধ্যার পর হরলাল অফিস হইতে ফিরিয়া দেখিল তাহার একতলার ঘরে অন্ধকারে কে একজন বসিয়া আছে। তাহলে একদিন সন্ধ্যার পর হরলাল অফিস হইতে ফিরিয়া দেখিল যে তাহার একতলার ঘরে অন্ধকারে কে একজন বসিয়া আছে। তাহলে এই যে একদিন সন্ধ্যার পর হরলাল অফিস হতে ফিরিয়া দেখিল, এটা পুরোটা কিন্তু মেইন ক্লজ, এবং তারপরে দেখিল যে এটাকে আমরা এখান থেকে সাব ক্লজ লিখতে পারি। এটা কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে। আমরা সেন্টেন্সটা এভাবে লিখতে পারি যে একদিন সন্ধ্যার পর অফিস থেকে ফিরে, এইটা কিন্তু পুরোটা একটা পার্টিসিপল হচ্ছে। তাহলে ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলা, ওয়ান ইভিনিং অফিস থেকে ফিরে, after returning from office, after returning from office, তাহলে one evening after returning from office, একদিন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে এসে হরলাল দেখলো, তাহলে সাবজেক্ট আসছে হরলাল, দেখলো মানে দেখেছিল, স,
যে বলতে দ্যাট, একটা সাবক্লজ শুরু হচ্ছে যে তাহার একতলার ঘরে কে একজন বসে আছে। কে একজন বসে আছে মানে এখানে সামওয়ান বলতে পারি, একজন বসে আছে। আবার কে একজন বললে সাম সার্টেন বা সাম আননোন এরকম বলতে পারো, সাম আননোন পারসন বলতে পারো, ঠিক আছে। বা আ সার্টেন ম্যান, আ সার্টেন পারসন, জনৈক কোনো মানুষ, আ সার্টেন পারসন এটা বলতে পারো। বসে আছে মানে ওয়াজ সিটিং, বসে ছিল সেই সময়, মানে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে, ওয়াজ সিটিং অন্ধকারে, ইন দি ডার্ক, অন্ধকারে ইন দি ডার্ক। কোথায় বসেছিল? একতলার ঘরে, একতলার ঘরে, তাহলে একটা ঘরে, ইন এ রুম। এবার একতলার ঘর মানে একতলার ঘর মানে কি গ্রাউন্ড ফ্লোরে যে ঘরটা আছে, তাই তো। তাহলে অন দি গ্রাউন্ড ফ্লোর, অন দি গ্রাউন্ড ফ্লোর, একতলার ঘর মানে অন দি গ্রাউন্ড ফ্লোর। তাহলে one evening after returning from office, হরলাল saw that someone বা some unknown person বা a certain person was sitting in the dark in a room on the ground floor. এখন দেখো এই যে saw that someone was sitting, এই যে that এর পর থেকে আমি একটা সাবক্লজ লিখলাম, that someone was sitting। এখানে এটা কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে, এটাকে আমরা সিম্পল সেন্টেন্সও লিখতে পারি। কিভাবে পারি? যদি তুমি এই যে স দ্যাট সামওয়ান ওয়াজ সিটিং এটা না লিখে যদি আমরা সিম্পলি লিখি যে সামওয়ান, যদি দ্যাটটাকে বাদ দিয়ে দিই, শুধু লিখি সামওয়ান বা সাম আননোন পারসন বা আ সার্টেন পারসন, ওয়াজটাকেও বাদ দিয়ে দিই, তাহলে হরলাল স সামওয়ান, হরলাল দেখলো কাউকে বসে আছে, যে বসে আছে এটা সিটিং, এখান থেকে আমরা একটা ফ্রেজ ব্যবহার করছি, পার্টিসিপল, সিটিং ইন দি ডার্ক ইন এ রুম অন দি গ্রাউন্ড ফ্লোর। এক্ষেত্রে কিন্তু দ্যাট বা ওয়াজ যদি আমরা হেল্পিং ভাবটা না লিখছি, দ্যাট না লিখছি, তাহলে কোনো সাবক্লজ তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে এটা একটা সিম্পল সেন্টেন্স হচ্ছে। সো হরলাল স সামওয়ান সিটিং ইন দি ডার্ক, হরলাল দেখলো কাউকে বসে আছে অন্ধকারে, সিটিং ইন দি ডার্ক, ঠিক আছে। তাহলে সেন্টেন্সটা দ্যাট দিয়ে করলে সাবক্লজ হয়ে যাচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, আর দ্যাট না দিলে সেটা কিন্তু সিম্পল সেন্টেন্স হচ্ছে। এরপরে বলছে সকালবেলায় বৈষ্ণব ভিক্ষুক খোল করতাল বাজাইয়া গান জুড়িয়া দিয়াছিল, এটা অবশ্যই পাস্ট টেন্সে আছে। তাহলে সকালবেলা ইন দ্য মর্নিং, সকালবেলা ইন দ্য মর্নিং, কি বলছে? বৈষ্ণব ভিক্ষুক, তাহলে দি Vaishnava beggar, বলছে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে দিয়া ছিল, মানে গান জুড়িয়া দিয়াছিল, মানে গান করতে শুরু করেছিল। তাহলে শুরু করেছিল স্টার্টেড, স্টার্টেড সিঙ্গিং, গান করতে শুরু করেছিল, স্টার্টেড সিঙ্গিং, আমরা এখানে জিরান ব্যবহার করছি সিঙ্গিং, স্টার্ট ভার্বের পরে স্টার্টেড সিঙ্গিং। এবার বলছে খোল করতাল বাজাইয়া, তার মানে বাই প্লেয়িং, খোল করতাল বাজাইয়া বাই প্লেয়িং। খোল, খোল এটার বাংলা মানে, এটার মানে হচ্ছে পারকাশন, ইংলিশে হচ্ছে পারকাশন বলা হয়। অ্যান্ড করতাল হচ্ছে সিম্বল, CYMBAL, সিম্বল, ঠিক আছে, সিম্বল। তাহলে ইন দি মর্নিং দ্য বৈষ্ণবা বেগার started singing by playing percussion মানে খোল and cymbal, ঠিক আছে। এটা অবশ্যই একটা সিম্পল সেন্টেন্স ছিল, যেখানে একটা সাবজেক্ট আছে এবং একটাই এখানে মেইন ভার্ব রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে এখানে। সেন্টেন্স নাম্বার 5, বিহারীকে দেখিবা মাত্র মহেন্দ্রর ভিতরের পুলক যেন দ্বিগুণ বাড়িয়া উঠিল। বিহারীকে দেখিবা মাত্র মহেন্দ্রর ভিতরের পুলক যেন দ্বিগুণ বাড়িয়া উঠিল। এই যে দেখিবা মাত্র, কোন একটা কাজ হওয়ার সঙ্গে সঙ্গে একটা কাজ হচ্ছে, এই ধরনের সেন্টেন্সকে আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে লিখতে পারি। তাহলে অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, এই যে মহেন্দ্র দেখলো বিহারীকে, বিহারীকে দেখিবা মাত্র মহেন্দ্র এটা হলো মানে মহেন্দ্র বিহারীকে দেখলো,
তাহলে আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখবো। সো অ্যাজ সুন অ্যাজ মহেন্দ্র দেখেছিল, স বিহারি, অ্যাজ সুন অ্যাজ মহেন্দ্র স বিহারি, তাহলে বিহারীকে দেখিবা মাত্র এটুকু হয়ে গেল, মহেন্দ্র বিহারীকে দেখিবা মাত্র। তারপর বলছে যেন, যেন মানে হচ্ছে অ্যাজ ইফ তার ভিতরের পুলক দ্বিগুণ বাড়িয়া গেল। তার ভিতরের পুলক, তার মানে হিজ ভিতরের, ইনার, এই যে পুলক, পুলকটা মানে হচ্ছে কি বলো, আনন্দে একটা প্রচন্ড থ্রিল হচ্ছে, একটা রোমাঞ্চ হচ্ছে। তাহলে হিজ ইনার থ্রিল অফ জয়, আনন্দে থ্রিল হচ্ছে পুলক। তাহলে হিজ ইনার থ্রিল অফ জয়, কিংবা আমরা ডিলাইট বলতে পারি, হিজ থ্রিল অফ ডিলাইট বেড়ে গিয়েছিল, ইনক্রিজড, সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করছি, ইনক্রিজড দ্বিগুণ, দ্বিগুণ মানে তুমি এখানে ডাবলি বলতে পারো, ডাবলি বা টু ফোল্ড বা টুয়াইসও বলা যেতে পারে, টুয়াইস। তাহলে as soon as Mahendra saw Bihari, as if his inner thrill of joy or delight increased doubly, twofold কিংবা twice। এখন যখন তুমি as soon as দিয়ে একটা সেন্টেন্স লিখতে পারবে তখন কিন্তু no sooner দিয়েও লেখা যায়। তাহলে আমরা or দিয়ে এরকম ভাবেও সেন্টেন্সটা লিখতে পারি, no sooner than। এখন no sooner লিখলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে, বাট মিনিংটা একই থাকবে। তাহলে নো সুনারে লিখলে তারপরে আমাকে হ্যাড লিখতে হয়। নো সুনার দিয়ে আমরা সবসময় ইনভার্সন করে সেন্টেন্সটা লিখি। ইনভার্সন মানে হচ্ছে প্রথমে তোমার অ্যাডভার্বটা আসছে, তারপরে তোমার হেল্পিং ভার্ব আসছে, তারপরে সাবজেক্ট আসছে, তারপরে মেইন ভার্ব আসছে। এখানে নো সুনার লেখার পরে হেল্পিং ভার্ব হ্যাড আসলো, হ্যাডের পরে সাবজেক্ট আসছে মহেন্দ্র, এবং তারপরে যেহেতু এখানে হ্যাড লিখেছি তাই আমাকে মেন ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। তাহলে সি ভার্বের থার্ড ফর্ম সিন। তাহলে নো সুনার হ্যাড মহেন্দ্র সিন বেহারি, মহেন্দ্র তাকে দেখেছি কি দেখেনি, দেন তারপরে যা ছিল তাই, অ্যাজ ইফ হিজ ইনার থ্রিল অফ জয় অর ডিলাইট ইনক্রিজড টু ফোল্ড বা ডাবলি, যা ছিল সেটা বসছে। তাহলে এক্ষেত্রে নো সুনার হ্যাড দিয়েও আমরা সেন্টেন্স লিখতে পারি, নো সুনার দ্যান দিয়ে, কিংবা অ্যাজ সুন অ্যাজ দিয়ে লিখতে পারি। অ্যাজ সুন অ্যাজ দিয়ে লিখতে দুটো পার্টই সিম্পল পাস্ট টেন্সে হবে, বাট নো সুনার দিয়ে লিখলে যে কাজটা আগে হচ্ছে তার সাথে নো সুনার বসবে এবং সেটা আমরা পাস্ট পারফেক্টে লিখব। যেহেতু মহেন্দ্র আগে দেখলো বিহারীকে তাই পাস্ট পারফেক্ট টেন্সটা এখানে বসাচ্ছি। সো নো সুনার হ্যাড মহেন্দ্র সিন বিহারি দেন, ঠিক আছে। 6 নম্বর সেন্টেন্স, ঘরের আলো নিবাইয়া দিয়া মহেন্দ্র জ্যোৎস্নায় জানালার কাছে চুপ করিয়া দাঁড়াইয়া ছিল। ভালো করে দেখো, ঘরের আলো নিবাইয়া দিয়া, এটা একটা কিন্তু পার্টিসিপল হবে, নিবাইয়া দিয়া পার্টিসিপল হবে। তাহলে প্রথমে আমরা সেটা লিখে নিই, ঘরের আলো নিবাইয়া দিয়া, তাহলে আলো নেবানো সুইচ অফ বলতে পারো, তার সাথে আইএনজি আসছে, সুইচিং অফ দ্য লাইট অফ দ্য রুম, ঘরের আলো, সুইচিং অফ দ্য লাইট অফ দ্য রুম। সুইচিং অফের বদলে তোমরা এখানে এক্সটিংগুইশিং বলতে পারো, পুটিং অফ বলতে পারো, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, মহেন্দ্র, সাবজেক্ট হচ্ছে মহেন্দ্র, আমাদের এখানে পার্টিসিপলটা কমপ্লিট হয়েছে। মহেন্দ্র কি করলো, মহেন্দ্র দাঁড়িয়ে ছিল, এটা আমরা পাস্ট কন্টিনিউয়াসে লিখবো। সো মহেন্দ্র ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়ে ছিল। কোথায় দাঁড়িয়ে ছিল, জানালার কাছে, নিয়ার দ্য উইন্ডো বা বাই দ্য উইন্ডো বলতে পারো, নিয়ার দ্য উইন্ডো, জানলার কাছে দাঁড়িয়ে ছিল, চুপ করে, তাহলে মহেন্দ্র ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার দ্য উইন্ডো, তাহলে মহেন্দ্র ওয়াজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বলতে পারো, এখানে সাইলেন্টলি বলতে পারো, বা এই যে চুপ করে দাঁড়িয়ে ছিল এটাকে তুমি ভেকেন্টলি বলতে পারো, ভেকেন্টলি মানে একটু উদাস ভাবে দাঁড়িয়েছিল, ভেকেন্টলি নিয়ার দ্য উইন্ডো। তাহলে মহেন্দ্র ওয়াজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বা ভেকেন্টলি নিয়ার দ্য উইন্ডো
জোছনায়, জোছনায়, তাহলে ইন দি মুনলাইট, ইন দি moonlight. So switching off the light of the room, Mahendra was standing silently or vacantly near the window in the moonlight. সুতরাং এই সেন্টেন্সটা কিন্তু দেখো, সুইচিং অফ দ্য লাইট অফ দ্য রুম, এটা একটা ফ্রেজ এবং সাবজেক্ট ভার্ব রয়েছে এখানে একটাই, সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। কোয়েশ্চন নাম্বার 7, তাহার চোখের প্রান্তে 2 ফোঁটা অশ্রু গড়াইয়া পড়িল। এখানে সাবজেক্ট কোনটা? 2 ফোঁটা অশ্রু, ভার্বটা কি? গড়িয়ে পড়ল তার চোখের প্রান্তে, তাহলে 2 ফোঁটা অশ্রু হচ্ছে তোমার এখানে সাবজেক্ট, তাহলে ইংরেজিটা হবে 2 drops of tears, 2 drops of tears, গড়িয়ে পড়ল, অশ্রু গড়িয়ে পড়ল, trickled down, trickled down বলা যেতে পারে, অশ্রু গড়িয়ে পড়ল, trickled down, কিংবা rolled downও করতে পারো, rolled downও করা যেতে পারে। So 2 drops of tears, trickled down বা rolled down। এবার দেখো চোখের প্রান্তে, চোখের প্রান্তে মানে চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়ল, চোখের প্রান্তে গিয়ে পড়ল না, চোখের প্রান্ত দিয়ে জলটা গড়িয়ে পড়ছে, তাহলে ফ্রম দি, চোখের প্রান্তে, কর্নার্স অফ হিজ আইজ, তার চোখের যে 2 প্রান্ত সেখান দিয়ে, তাহলে ফ্রম দি কর্নার্স অফ হিজ আইজ, চোখের প্রান্ত, কর্নার্স অফ হিজ আইজ। পরবর্তী সেন্টেন্স, চারু নিশ্চয় স্থির করিয়াছিল, চারু নিশ্চয় স্থির করিয়াছিল তাহার নতুন লেখাটা দেখিবার জন্য অমল পীড়াপিড়ি করিবে, তাহলে চারু নিশ্চয় স্থির করিয়াছিল, তাহলে এখানে দেখো চারু নিশ্চয় স্থির করিয়াছিল, এখানে একটা মাস্ট হ্যাভ আসছে, মোডালের সাথে পারফেক্ট টেন্স ব্যবহার করব, মাস্ট হ্যাভ স্থির করা, ডিসাইডেড, মাস্ট হ্যাভ ডিসাইডেড, তাহলে চারু মাস্ট হ্যাভ ডিসাইডেড যে, দ্যাট, এবং দ্যাট থেকে একটা সাবক্লজ হচ্ছে, তাহলে চারু নিশ্চয় স্থির করিয়াছিল যে, তাহলে চারু মাস্ট হ্যাভ ডিসাইডেড দ্যাট তাহার নতুন লেখাটা দেখিবার জন্য অমল পীড়াপিড়ি করিবে। এখানে সাবজেক্ট কোনটা? অমল, সাবজেক্ট হচ্ছে অমল, অমল কি করবে? পীড়াপিড়ি করিবে, তাহলে অমল উড ইনসিস্ট করা, পীড়াপিড়ি করা, ইনসিস্ট করা, তাহলে অমল উড ইনসিস্ট, ইনসিস্টের পরে আমরা অন বসাই এবং তারপরে জিরান্ড বসাবো, কিসের জন্য? দেখিবার জন্য, তাহলে ইনসিস্ট অন সিইং, সিইং তার নতুন লেখা, সিইং হার নিউ রাইটিং, সিইং হার নিউ রাইটিং। So Charu must have decided that Amol would insist on seeing her new writing, তার নতুন লেখা দেখিবার জন্য পীড়াপিড়ি করিবে। পরবর্তী সেন্টেন্স, বিলাত হইতে চিঠি আসিবার দিন কবে, এ খবর চারু সর্বদাই রাখিত, বিলাত হইতে চিঠি আসিবার দিন কবে, এ খবর চারু সর্বদাই রাখিত, তাহলে চারু কি করতো? চারু খবর রাখতো, চারু সর্বদাই খবর রাখতো, কি খবর? বিলাত হইতে চিঠি কবে আসবে, তাহলে চারু সর্বদাই খবর রাখিত, এইটা দিয়ে আমরা সেন্টেন্স শুরু করব, চারু সর্বদাই মানে অলওয়েজ, অলওয়েজ খবর রাখতো, খবর রাখতো, কেপ্ট। দেখো এখানে না আমরা একটা যেহেতু অতীতের অভ্যাস বলছি, তাহলে এক্ষেত্রে চারু উড করি, চারু উড অলওয়েজ কিপ, মোডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়, সো চারু উড অলওয়েজ কিপ দ্য নিউজ, খবরটা রাখবে, খবরটা রাখবে, তা চারু উড অলওয়েজ কিপ দ্য নিউজ, কি নিউজ? বিলাত থেকে কবে চিঠি আসবে, দিন আসার কবে, তাহলে ওয়েন, বিলাত থেকে চিঠি, ওয়েন দ্য লেটার ফ্রম লন্ডন, বিলাত থেকে চিঠি, এটা লিখতে পারো, তাহলে ওয়েন দ্য লেটার ফ্রম লন্ডন আসবে, would come,
দ্য চারু উড অলওয়েজ কিপ দি নিউজ ওয়েন দি লেটার ফ্রম লন্ডন উড কাম। ঠিক আছে, এখানে দেখো চিঠিটা এরকমভাবে লিখতে পারো, দ্য লেটার ফ্রম লন্ডন উড কাম, কিংবা দ্য লেটার উড কাম ফ্রম লন্ডন, এটাও করতে পারো। চিঠিটা কবে আসবে? বিলাত হইতে। আর আমি লিখেছি দ্য লেটার ফ্রম লন্ডন, বিলাত হইতে চিঠিটা কবে আসবে। একই ব্যাপার, জাস্ট একটু পজিশনে চেঞ্জ হচ্ছে। সো চারু উড অলওয়েজ কিপ দ্য নিউজ, এটা হচ্ছে তোমার মেইন ক্লজ। ওয়েন থেকে সাব ক্লজ শুরু হচ্ছে। সো ওয়েন দ্য লেটার ফ্রম লন্ডন উড কাম। মনটাতে একটু আবেশের ঘোর লেগেছিল। মনটাতে একটু আবেশের ঘোর লেগেছিল। এই যে আবেশের ঘোর, আবেশের ঘোরটাকে আমরা এভাবে বলতে পারি যে অ্যান এয়ার অফ অবসেশন। দেখো এটাকে আমরা অবসেশন বলি, বাট আসল উচ্চারণ অ্যাবসেশন। আসল উচ্চারণ অ্যাবসেশন। ঠিক আছে, সো অ্যান এয়ার অফ অ্যাবসেশন বা ইন্ডাকশন, আবেশের ঘোর, ইন্ডাকশন। সো অ্যান এয়ার অফ অবসেশন বা ইন্ডাকশন, কি হয়েছে? আবেশের ঘোর লেগেছিল, তাই তো? মনে আবেশের ঘোর লেগেছিল। তাহলে মনটা আবেশের ঘোরের দ্বারা কালার্ড হয়েছিল, রঙিন হয়ে উঠেছিল। আমরা এভাবেও লিখতে পারি। সো অ্যান এয়ার অফ অবসেশন বা ইন্ডাকশন কালার্ড, রাঙিয়ে দিয়েছিল তার মনটাকে, কালার্ড হিজ মাইন্ড, তার মনটাকে রাঙিয়ে দিয়েছিল। অ্যান এয়ার অফ অ্যাবসেশন বা ইন্ডাকশন কালার্ড হিজ মাইন্ড, মনটাকে রাঙিয়ে দিয়েছিল, মনটাকে ঘোর মনে তার লেগেছিল হচ্ছে অ্যান এয়ার অফ অ্যাবসেশন বা ইন্ডাকশন কালার্ড হিজ মাইন্ড। এইভাবে আমরা সেন্টেন্সটা কিন্তু এখানে সুন্দর করে লিখতে পারি। দেখো আজকে আমরা যে সেন্টেন্সগুলো লিখলাম সেখানে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সব ধরনের সেন্টেন্সগুলোই লিখেছি। সেগুলো স্ট্রাকচার কী হবে, কিভাবে তোমরা এগুলো অ্যাটেম্প্ট করতে পারো, সব কিছুই কিন্তু লেখা হয়েছে। এবং আমি আশা করব তোমরা প্রত্যেকটা সেন্টেন্স, তাদের স্ট্রাকচার, কোন টেন্স ফলো করা হচ্ছে, এগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। সেগুলো ফলো ডেফিনেটলি করতে পেরেছো। এই যে লাস্টের সেন্টেন্সটা, এখানে আমরা এটাকে অন্যভাবে একটু লিখতে পারি যে মাই মাইন্ড হ্যাড এ লিটল অ্যাবসেশন। মাই মাইন্ড হ্যাড এ লিটল অ্যাবসেশন, আমার মনে একটু ঘোর ছিল। ঠিক আছে, আমরা এভাবেও সেন্টেন্সটা লিখতে পারি। আশা করছি যে ক্লাস তোমাদের ভালো লেগেছে, এবং আশা করব প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে, ফলো করবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।